অব্যাহত রাখতে রাতে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে রোনালদোর পর্তুগাল। স্পেনের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। বিগ ম্যাচে লড়বে ক্রোয়েশিয়া পোল্যান্ড। ভারত সিরিজ সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে টাইগারদের প্রস্তুতি। এখনও যোগ দেননি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ফেরা সব ক্রিকেটার। পাপন সাহেব এগুলা মানুষদেরকে প্লিজ করার জন্য করছে। এখন তো ফারুক সাহেবের তো আর প্লিজ করার জন্য কিছু না। আই এম শিওর ফারুক ক্যান ফাইন্ড আউট দেয়ার মাস্ট বি সাম স্ক্যান্ডাল বিহাইন্ড। কেন এত ডিলে হচ্ছে, কে কি করতে চাচ্ছে। এক যুগের বেশি বিসিবি সভাপতি থাকলেও ক্রিকেটের উন্নয়নে উল্লেখযোগ্য কিছুই করেননি পাপন। চরম সমালোচনা বিশ্লেষকদের। নতুন বোর্ড প্রধান ফারুকের উপর রাখতে চান আস্থা। পাকিস্তানকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ যেন হয়ে উঠেছে এক নতুন আতঙ্ক। কদিন আগেও যেখানে টাইগারদের ভাবা হতো টেস্ট ক্রিকেটের ডাল ভাত, সেখানে রাওয়ালপিন্ডির উপাখ্যান যেন সে ভাবনায় এনেছে পরিবর্তন। পাকিস্তান মিশন শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের পরের বাধা এবার দানবীয় ভারত। লিগে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে রোহিত শর্মার দল। 2 ম্যাচের টেস্ট আর 3 টি-20-র জন্য মিরপুরে শান্তরা শুরু করেছে অনুশীলন। পাক সিরিজের শুকনো উইল ভারতের মাটিতে রানের পসরা সাজাবে, সে চেষ্টাই যেন মগ্ন টাইগার অধিনায়ক। যদিও হিসাবটা এতটাও সহজ হবে না বলে মানছেন টাইগারদের সাবেক গুরু এবং ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। পাকিস্তানের মাটিতে শান্তদের নজরকাড়া পারফরম্যান্সের অবশ্য প্রশংসাও করেছেন এই ক্রিকেট জিনিয়াস। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে পারফরম্যান্স করেছে তাতে ভারতের বিপক্ষে তাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। একটা দেশ হিসেবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেক কিছুর ভেতর দিয়ে যাচ্ছে। সেখানে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পেছনে টাইগারদের দলগত চেষ্টাটা সবার নজর কেড়েছে। ভারত নিশ্চয়ই বাংলাদেশকে হালকাভাবেই নিবে না। রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটে গতির ঝড় তুলে বাবর রিজওয়ানদের চোখে সর্ষে ফুল দেখিয়েছে নাহিদ রানা, শরীফুল, তাসকিনরা। পাকিস্তানের সাদামাটা স্পিনারদের বিপক্ষে হেসে খেলে সিরিজ বের করেছে লিটন, জাকির, মিরাজরা। তবে প্রথম টেস্টের ভেন্যু চিপককে যে বলা হয় স্পিনারদের স্বর্গরাজ্য, সেখানে ভারতের গোলায় আছে আশ্বিন, জাদেজার মতো স্পিন জিনিয়াস। ভারতের মাটিতে জয় পেতে তাই হিমালয় পাড়ি দিতে হবে টাইগার ব্যাটারদের, মানছেন শ্রীধরন শ্রীরাম। ভারত বেশ ভারসাম্যপূর্ণ দল, তারা বিশ্বসেরা। তাদের বোলিং অ্যাটাক, বিশেষ করে স্পিন বিভাগটা অনেক বেশি শক্তিশালী। পাকিস্তানের চেয়ে তারা অনেক এগিয়ে। তাই ভারতকে মোকাবেলা করাটা কঠিনই হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে বাহাতি ব্যাটারদের সংখ্যাটা বেশি, তাই তাদের বিপক্ষে বল করে মজাই পাবে ভারতের স্পিনাররা। উইকেটের কন্ডিশন বিবেচনায় আশ্বিন হবে বাংলাদেশের আতঙ্কের নাম। 15 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা। এর আগে মিরপুরে সাজানো হবে ভারত বদের পরিকল্পনা। পাকিস্তানের সাথে সিরিজ জয়টা প্রত্যাশা বাড়িয়েছে দেশের কোটি ক্রিকেট প্রেমীর। শান্তরা কি পারবে ধারাবাহিকতা বজায় রেখে আরেকটা ইতিহাস লিখতে? উত্তরের অপেক্ষা। খবর, ভারত সিরিজ সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে চলছে টাইগারদের প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, ভারতের বিপক্ষে যে বাংলাদেশের টেস্ট এবং টি-20 সিরিজ, সেই সিরিজকে সামনে রেখে পঞ্চম দিনের মতো এখনও চলছে বাংলাদেশ দলের অনুশীলন। নিশ্চয়ই চলছে, এই অর্থে বলছি মূল দলের অনুশীলন শেষ হয়ে গেল। জাকির আলী অনিক, টাইগারদের টি-20 ফরম্যাটের উইকেটরক্ষক ব্যাটসম্যান, তিনি কিন্তু এখনও সেন্টার উইকেটে ব্যাটিং করছেন। যদিও পূর্বের যে শিডিউল ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেই শিডিউল অনুসারে আজ অর্থাৎ 8 তারিখ থেকে কিন্তু গোটা দলকে নিয়ে অনুশীলন করার কথা ছিল। তবে আমরা দেখেছি অনুশীলনে 11 থেকে 12 জন ক্রিকেটার ছিল। এবাদতকে নিয়ে যদি আমরা সংখ্যাটা ধরি তবে সেক্ষেত্রে হয়তো বা 13। যদি আজকের অনুশীলনে একটু ভিন্নতা বলি, জানেন যে গেল কয়েকদিন ধরেই লিটন কুমার দাস ব্যাটিং করেছিলেন, অনুশীলন করেছেন। তবে আজ তিনি ঘন্টা 2 বেশি কিন্তু ব্যাটিং করেছেন সেন্টার উইকেট। এবং জাকির আলী অনিকের কথা বলছি, তিনিও কিন্তু আসলে সকাল থেকে আমরা দেখেছি তিনি ব্যাটিং করেছেন। কখনো ইনডোরের যে আউটার ছিল সেখানে ব্যাটিং করেছেন। এই মুহূর্তে সেন্টার উইকেটে ব্যাট করছেন মুশফিকুর রহিম ছিলেন। তবে জাতীয় দলের অধিনায়ক যিনি নাজমুল হাসান শান্ত, তাকে আমরা দেখিনি, তাসকিনকে দেখিনি, নাহিদ রানাকে দেখিনি। অনুশীলনের আরেকটু যদি বলি যে কোচিং স্টাফের কথা, একমাত্র মহসিন খান, যেটি কিনা পারফরমেন্স অ্যানালিস্ট, আফগানিস্তানের বাংলাদেশের যিনি পারফরমেন্স অ্যানালিস্ট, মহসিন খান ছাড়া আসলে বিদেশি কোনো কোচিং স্টাফরা ছিলেন না। তারা যদ্দূর আমরা জানতে পেরেছি 12 তারিখ তাদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে অনুশীলনে। এর বাইরে যারা লোকাল কোচ রয়েছেন, অর্থাৎ সোহেল ইসলামকে আমরা দেখেছি, আমরা ইফতিকে দেখেছি, তারেক আজিজ খান, তাদের অধীনেই আসলে গেল চলতি মাসের 4 তারিখ থেকে কিন্তু ক্রিকেটাররা অনুশীলন করেছেন। রেড এবং হোয়াইট বল, জানেন যে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটা
ঐতিহাসিক সেই সিরিজের পরে কিন্তু ভারতের বিপক্ষে যেই সিরিজ, সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের কিন্তু প্রত্যাশাও অনেক বেড়েছে। আমরা জানতে চেয়েছিলাম কবে নাগাদ আসলে বাংলাদেশের দল ঘোষণা হতে পারে। যতদূর আমরা জানতে পেরেছি 11 তারিখ হয়তো বা বাংলাদেশের দল ঘোষণা হবে। তার আগে আগামীকাল ভারতের যে ভিসা প্রক্রিয়া রয়েছে, সেই ভিসা প্রক্রিয়ার জন্য ক্রিকেটাররা কিন্তু সেই ভিসা প্রক্রিয়া করতে যাবেন। সেক্ষেত্রে আগামীকালের যে অনুশীলন, সেই অনুশীলনের সময়টা হয়তো বা একটু হয়তো বা প্রতিদিন আমরা যেমন দেখেছি সকালবেলা অনুশীলন করেছে, তবে যদিও আমরা জানতে পেরেছি হয়তো সকালবেলা সে ভিসা প্রক্রিয়া শেষ করে ক্রিকেটাররা দুপুর নাগাদ অনুশীলন করবে। তবে এই মুহূর্তে আসলে অনুশীলন চলছে। এর বাইরে যদি একটু শেষ করতে চাই, সেটি হচ্ছে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। তাকে ছেড়ে দিতে হবে স্থান, সেই উক্তি মেনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাড়পত্রটা লিখেই ফেললেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ডেইলি মেইলকে বললেন, আমার অধ্যায় শেষ। শুরুটা হয়েছিল 10 বছর আগে 2014 সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নর্থ সাউন্ডের ওয়ানডে দিয়ে। এরপর ইংল্যান্ডের জার্সিতে ব্যাটে বলে দুহাত ভরে দিয়েছেন দলকে। 68 টেস্টে 3000-এর ওপর রান, 200-র বেশি উইকেট। ওয়ানডেতে 138 ম্যাচে 2500-এর কাছাকাছি রান করেছেন মঈন, বল হাতে নিয়েছেন 111 উইকেট। আর টি-20-তে 92 ম্যাচে 1200-র বেশি রানের পাশাপাশি করেছেন উইকেটের হাফ সেঞ্চুরি। টেস্টকে অবশ্য বিদায় বলেছেন আগেই। টেস্টের 5 সেঞ্চুরির জন্য গর্বিত মঈন নিজেও। তবে সাদা বলে সময়টা ভালো যাচ্ছিল না মঈনের। সবশেষ 5 টি-20-তে 25-এর চেয়ে বড় স্কোর নেই। নিজের প্রতি বিশ্বাসটা যদিও হারাননি এখনো, তবুও জীবনের বাস্তবতা মেনে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। আমার বয়স 37 বছর। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন পরের জন্মের সময়। এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে। আমার অধ্যায় শেষ। আঁকড়ে ধরে থাকতে পারতাম, আবার ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি বাস্তবতা জানি, তাই চেষ্টা করব না। আমার এখনো মনে হয় আমি খেলতে পারবো, কিন্তু আমি আসলে পরিস্থিতি বুঝতে পেরেছি। এটা নিজের কাছেও সৎ থাকার বিষয়। ইংল্যান্ডের জার্সি তো তুলে রাখার সিদ্ধান্ত নিয়েই ফেললেন। ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন মঈন? বিশ্বব্যাপী অন্তত 20টি ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতানো অলরাউন্ডার কি চালিয়ে যাবেন টি-20-র ফেরিওয়ালার রোলটা, নাকি হাঁটবেন ভিন্ন পথে? এখনও কিছুটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ইচ্ছা, কারণ আমি খেলতে ভালোবাসি। কোচিংয়ে অবশ্যই আসতে চাই, এখানে অন্যতম সেরা হতে চাই। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। আশা করছি সবাই আমাকে মুক্ত চেতনার মানুষ হিসেবে চিনবে। ক্যারিয়ারে কিছু ভালো শট খেলেছি, কিছু খারাপ। আশা করছি মানুষ আমার খেলা উপভোগ করেছে। আধুনিক টি-20-র কল্যাণে ক্রিকেট যেখানে হয়ে উঠেছে নিছক বিনোদন, সেখানে অবশ্যই অলরাউন্ডার মঈন আলীকে উপভোগ করেন ক্রিকেট প্রেমীরা। আর তাই একযুগের বেশি বিসিবির সভাপতির চেয়ারে থাকলেও দেশের ক্রিকেট উন্নয়নে দৃশ্যত কিছুই করেননি নাজমুল হাসান পাপন। উল্টো কইয়ের তেলেই ভেজেছেন কই মাছ। পূর্ণ সদস্য হিসেবে আইসিসি থেকে পাওয়া বার্ষিক লভ্যাংশের অর্থকে দেখিয়েছেন নিজের বোর্ডের সফলতা হিসেবে। এখানেই শেষ নয়, দেশের অপার সম্ভাবনাময় ক্রিকেটকে ধ্বংসের গুরুতর অভিযোগও আছে তার বিরুদ্ধে। বাকিটা জানাচ্ছেন সহকর্মী মাহবুব রিমনের রিপোর্ট। ছিলেন দেশের ক্রিকেট মাফিয়া, গড়েছিলেন মুকুটহীন সাম্রাজ্য। তিনি নাজমুল হাসান পাপন। গেল এক যুগে পাপনের সেই পাপের ফিরিস্তি শুনলে যে কারোই হবে চক্ষু চড়ক গাছ। হাজার কোটি টাকার বোর্ড দম্ভভরে প্রায়শই বলতে শোনা গেছে তাকে, কিন্তু বাস্তবতা সবই মিছে, ছেলে ভোলানোর গল্প। বিপরীতে আত্মগোপনে যাওয়ার পর থেকেই স্পষ্ট হচ্ছে দেশের ক্রিকেটের গভীরের ক্ষত। 2012 সালের অক্টোবরে বিসিবি সভাপতির চেয়ারে বসেন পাপন। সেই যে বসেছেন আর নড়েননি। আওয়ামী সরকারের ঘনিষ্ঠ হওয়ায় তার ছিল অসীম ক্ষমতা। তার সময় ফুলে ফেঁপে উঠেছে বোর্ডের অ্যাকাউন্ট, এমন একটা মিথ প্রচলিত আছে দেশের ক্রিকেটে। কিন্তু এই অর্থ প্রাপ্তির পেছনে নেই পাপনের কোনো প্রত্যক্ষ অবদান। কেন, তারই ব্যাখ্যা দেয়া যাক। টেস্ট স্ট্যাটাস থাকায় বিসিবির মূল আয়ের প্রায় সিংহভাগই আসে আইসিসির তহবিল থেকে। আছে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন আর অংশগ্রহণ ফি। স্পন্সর থেকে আয় বাড়ার কথা থাকলেও সময়ের হিসেবে তা বাড়েনি, বরং কমেছে। 2021-22 কিংবা 22-23 অর্থ বছরের বিসিবির পুরো আয়ের চূড়ান্ত একটা হিসেব এসেছে সময় সংবাদের হাতে, যেখানে একটা বিষয় স্পষ্ট, দেশের ক্রিকেটের আয় বাড়াতে আলাদা কিছুই করেননি পাপন এবং তার কমিটির লোকেরা। উল্টো প্রশ্ন আসে, এত বিপুল অঙ্কের টাকা খরচ হলো কি করে?
গেল এক যুগে বিসিবির বাজেট বিশ্লেষণে দেখা যায় কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই। অর্থের নিদারুণ অপচয় হয়েছে অপারেশনস, লজিস্টিক আর বিপিএল পরিচালনায়। আবার সরকারকে খুশি করতে অনেক কিছুই করেছেন পাপন, যার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। 2020 সালে করোনা বাঁচিয়ে দেয় মুজিব বর্ষ উদযাপন নামে বিশাল আয়োজনের টাকা। এরপরও প্রায় 20 কোটি টাকা খরচ করে ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 নামক অনুষ্ঠানে আনা হয়েছিল ভারতের এআর রহমানকে। প্রায় 80 কোটি গাটের টাকা খরচ করে 2019-20 সালে আয়োজন করা হয় বঙ্গবন্ধু বিপিএল। আর বাস্তবে কোনো কাজ না হলেও পূর্বাচলে স্টেডিয়ামের নির্মাণ ব্যয় ইতোমধ্যে ছাড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। দেশের ক্রিকেটে বর্তমানে আলোচনার বড় একটা অংশ জুড়ে রয়েছে কোচ চন্ডিকা হাথুরে সিংহে প্রসঙ্গ। আসন্ন ভারত সফরে লঙ্কান এই কোচকে পাবে কিনা টাইগাররা, তা নিয়েও আছে ধোঁয়াশা। হাথুরে সিংহে কোনো সময় বাংলাদেশে কোনো উপকারে আসেনি। আমি তাকে নিয়ে কিন্তু আপনারাই রিপোর্ট করেছেন, আমি অনেক কথা বলেছি এবং আমি এটাও বলেছি যে হাথুরে সিংহে এই দেশে ভালো করতে আসেন, এই দেশে ক্ষতি করবে। কারণ এক রোখা লোক তারই আছে, সে এমন বড় কোচ না। যদি এত বড় কোচ হইতো অনেস্টলি তার প্রতি সবার প্রতি তার প্রতি সম্মান রেখেও বলছি, তাহলে তো তোমাকে অস্ট্রেলিয়া রাখতো বা ইংল্যান্ড নিত বা নিউজিল্যান্ড তোমাকে কোচ বানাতো বা পাকিস্তান তোমাকে কোচ কেন নেয়নি? বিকজ ইউ ডোন্ট বিলং টু দ্যাট স্ট্যাটাস। বাট আমরা তাকে আনছি, কেন আনছি, ওই সময় কি কোচ পাওয়া যায় নাই কিনা সেই উত্তর আমার কাছে নাই। বাট আমি মনে করি হাথুরে সিংহে মাস্ট গো। এটা এইভাবে বলাটা ঠিক না। এখানে বোর্ড সভাপতি আছেন, এটা ডিসিশন নিবে যে কোন কোচকে কোথায় রাখবে। বাংলাদেশের ক্রিকেটারদের অনেকেই মনে করেন দেশি কোচের অধীনে টেকনিক্যাল বিষয় নিয়ে সহজে কাজ করা যায়, দ্রুত শেখা যায়। ছোটবেলা থেকে সোহেল স্যার, বাবুল স্যার, ওনারা আমাদেরকে অলমোস্ট 15-17 থেকে চিনেন। তো আমাদের খেলার প্যাটার্ন সবাইকে, প্রত্যেকটা প্লেয়ারের সম্বন্ধে ওনারা খুব ভালো আইডিয়া রাখেন। তো ওনাদের ইম্প্যাক্ট অনেক বেশি। পাকিস্তান বাংলাদেশ সিরিজ চলাকালীন হাথুরুর ভবিষ্যৎ কি হতে পারে তার একটা ধারণা দিয়েছিলেন বোর্ড সভাপতি। হাথুরে সিংহের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের, কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বাট তার মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না, তা না। আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক, আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি, আমরা চেষ্টা করব। এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন নেব। আমরা শিওর কিছু একটা দেখতে পারবেন হয়তো। হারের পর নিজেদের প্রিয় ফরম্যাটে ফিরেছে বাংলাদেশ দল, তাতে ফিরেছে নিজেদের পারফরম্যান্সও। মেহেদী, মিরাজ, শরীফুলদের অসাধারণ বোলিং এর পর তামিম ও রিয়াদের দারুণ ব্যাটিং এ সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির পরেও বেশ দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। তাতে চলমান দ্বিপাক্ষিক সিরিজে প্রথম জয় তুলে নিয়েছে টাইগাররা। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় 50 ওভার থেকে 41 ওভারে। আর তাই একজন বলার সর্বোচ্চ 9 ওভার বোলিং করতে পারে এবং বাকিরা করতে পারে সর্বোচ্চ 8 ওভার। শেষ উইকেটের 39 রানে জুটি করে ওয়েস্ট ইন্ডিজকে এনে দেয় 149 রানের লড়াকু সংগ্রহ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন শরীফুল। 150 রানের লক্ষ্য তারা করতে নেমে লিটন বিদায় নেয় মাত্র 1 রান করে। তবে তামিমের ব্যাটে ভালোই করছিল টাইগাররা, তিনি বিদায় নেন 25 বলে 33 করে। এরপর শান্ত আর রিয়াদ এগিয়ে নিয়ে যেতে থাকে বাংলাদেশ দলকে। 37 রান করে শান্ত বিদায় নিলেও রিয়াদ ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়ে। 41 রানে অপরাজিত থাকেন তিনি। সোহান অপরাজিত থাকেন 20 রানে। তাতে 6 উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। এতে করে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে